মন্ডলী, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর এম শামসুর আলী, ফরিদ হুসেন, গোলাম মাওলা রনি, ডক্টর পিয়াস করিম। স্যার, আমি একটা ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের একটা মন্তব্য দিয়ে আপনার এই মুহূর্তে এটা বক্তব্য দিতে। তিনি রাজনীতিবিদদের সঙ্গে বলছিলেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, রাজনীতি হওয়ার দরকার নেই, রাজনীতি বড় নোংরা। তিনি বলছেন বরং ডাক্তার ইঞ্জিনিয়ার হও, শিক্ষক হয়ে দেশের সেবা করো। কেন তার এই উপলব্ধি? এটা এই প্রোগ্রাম বলি, এটা যে বলেছেন কথাটা একদিক দিয়ে ঠিক। কেন আমি বলি, সরকার কিভাবে চলে সকলের পরিশ্রমের উপর নির্ভর করে, সর্বস্তরের জনসাধারণ, একেবারে একটা গ্রাস রুট লেভেলের রাস্তা যে ঝাড় দিচ্ছে তার থেকে শুরু করে একটা ইকোনমিস্ট, একটা মন্ত্রী, সবার কাজের উপর ভর করে একটা সরকার, সবাইকে সরকারের দরকার। এখন এই দরকারে যেটা রাজনীতি, কেন উনি বলেছিলেন রাজনীতির ফলে যদি বিভাজন হয়ে যায় সংসারে, তারপরে মন্ত্রণালয়ে, দেশে, বিশ্ববিদ্যালয়ে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে, এই বিভাজন আপনার যদি মনে করেন, এই যে রাজনীতি প্রসঙ্গে আসছে, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো there are 1001 problems in the country and they're difficult. যে সরকারি যত দেরিতে আসবে তার প্রবলেম তত বেশি তার প্রবলেম। মানুষ বেড়ে যাচ্ছে, বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, আমি রিসোর্স এক্সপ্লোর করছি না, নানান কারণ। কিন্তু এটা দরকার হবে সব লোককে সাথে নিয়ে কাজ করা। এখন এরকম ওই যে 1001 প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হলো বিভাজন। এই মেরুকরণ হয়ে গেছে। একটা আপনার সম্মাননা দিতে যাবেন, ও যদি বলে, আমি যদি বলি যে ওকে খুব ভালো, ইজ এ গ্রেট স্কলার, ইন্টারন্যাশনাল রেপুট, বলবে কার দল করো? তো আমার দল করে না। এখন কথা হলো, এই যে আবুল কালাম বলে একটা ডাক্তার, হ্যাঁ, রাইট অর রং মাই কান্ট্রি, নিজের দেশকে ভালোবাসতে হবে, এর কোনো বিকল্প নেই। হুব্বুল ওয়াতান যেটা আছে, যে ইউ মাস্ট লাভ ইউর কান্ট্রি। একজন লোক যদি সে নিজের দেশকে ভালোবাসে, দশকে ভালোবাসে, আর নিজের কাজ একেবারে সুচারুভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, তার চেয়ে ভালো সার্ভিস দেশ আর কি আশা করতে পারে? তো এখন সেই লোকটাকে যদি বলে তুমি এ দল করো না, বি দল করো না, সি দল করো না, ডি দল করো, তখন সে লোকটা কি অবস্থায় পড়ে যায়? এখন একজন শিক্ষকের, একজন প্রফেসর, একজন সায়েন্টিস্টের, একজন অ্যাডমিনিস্ট্রেটর, একটা ইঞ্জিনিয়ার, একটা আর্কিটেক্ট, একটা অন্যের, এদের কি দরকার যে একটা জায়গার মধ্যে এই 5 জন এইদিকে, 5 জন ওইদিকে? আজকে ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট, সিনেট, এটা সেটা সবই মাস্টার। আমি আগে গোড়াতে কিন্তু শুরু করেছিলাম, আমরা কোনো দিক দিয়ে আলাদা না, উই আর বেসিক্যালি সেম জেনেটিক স্টক, সেম কারণে করেছিলাম। এবং জনগণ সবসময় রাইট ভোট দেয়। 47 একটা কারণ ছিল কেন এই শেখ মুজিব তখন তো বেকার হোস্টেলে থাকতেন, তো উনি তো লাইফ হিস্ট্রি পড়ে দেখেন, সারওয়াদির সঙ্গে উনি সংগ্রাম করেছিলেন। একটা কারণ ছিল 47 ইলেকশন দিয়েছে। তারপরে 52 ভাষা আন্দোলনে রাইট স্ট্যান্ড নিয়েছে জনগণ। তারপরে আপনার এই 69 এর ব্যাপারে রাইট স্ট্যান্ড নিয়েছে, 71 এর রাইট স্ট্যান্ড নিয়েছে, 90-তে রাইট স্ট্যান্ড নিয়েছে। কোন সময় জনগণ একটা ভুল সিদ্ধান্ত নিল? ইফ ইউ বিলিভ ইন ইউর পিপল অ্যান্ড লিভ ইট টু দেম। এতে আবার আমি ওটা বলছি, ইন্টারন্যাশনালিও অনেক ভালো ভালো জিনিস হবে। আমার কথা হলো, ওই যে দলীয়করণ করে ফেললে তখন সে মনে করে আমি এই কথাটা বলছি ভালো, কিন্তু এখন বলবো না, এখন এই কথাটা বলবো না, অন্য সময় বলবো। জি, এইটাই হলো মেইন প্রবলেম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হ্যালো, আমি শহীদ বলছি কিশোরগঞ্জ থেকে। জি বলুন। ফরিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে উনি কি করে 5 জানুয়ারি নির্বাচন দেখার পরেও চিন্তা করতে পারেন সুস্থ মাথায় যে বিএনপি নির্বাচনে আসলে? ওই যেটা বলতে চাচ্ছেন, 5 জানুয়ারি নির্বাচন বিএনপি আসে, যেটা হচ্ছে এটা একটা। আর আরেকটা, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বিপ্লব বলতেছিলাম গাজীপুর থেকে। জি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে গোলাম মাওলা রনি সাহেব যে বললো যে 40% ভোট কাস্ট হয়েছে, আসলে তো দেখাচ্ছে যে আপনার অনলি মাত্র 5%। আসলেই মানে বর্তমান সরকার আপনার একটা রেজাল্ট নেই দর্শকের কাছে যে আসলে কার জনপ্রিয়তা বেশি কার কম। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি সর্বশেষ যেটা আপনাকে প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনি আম আদমি পার্টি,
একটা বিস্ময়কর নাম এখন বাংলা, মানে এই পৃথিবী জুড়েই, বিশেষ করে এই উপমহাদেশে সর্বশেষ তিনি যে আন্দোলনটা শুরু করেছেন, তিনি বলছেন যে তিনি একটা তালিকা প্রকাশ করেছেন দুর্নীতিবাজ রাজনীতিবিদ কারা কারা, দিয়ে শুধু এখানে শেষ করেন না, তিনি বলছেন ওই সমস্ত সিটে আগামী লোকসভা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যাতে এরা কোনো অবস্থাতেই পার্লামেন্টে আর ফিরে না যেতে পারেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেবো, আর কয়েকটা কথা বলার চেষ্টা করছি, সময় ফুরিয়ে যায় আপনি আমাকে থামিয়ে দিলে আমি থেমে যাবো, অনেকগুলো পয়েন্ট যোগ করছিলাম। না, যেটা হচ্ছে আম আদমি পার্টি ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই ভেবেছি, এবং দিনের শেষে এটা হচ্ছে একটা ব্যক্তিগত চয়েসের ব্যাপার। মানে একসময় আমরা তো তৃতীয় শক্তির কথা বলেছি, এবং এখন যারা তৃতীয় শক্তির কথা বলেন তাদেরকে শ্রদ্ধা করি। আমরা কেউ কেউ আমাদের পলিটিক্যাল সেন্স অফ পলিটিক্যাল রিয়ালিজমের কারণে, ঠিক হোক ভুল হোক, আমরা ভাবছি যে মূলধারা রাজনীতিতে দ্বিদলীয় ব্যবস্থার মধ্যে কাজ করা সম্ভব। কাজটা ঠিক না ভুল এটা 5 বছর পর বুঝতে পারবো, 10 বছর পর বুঝতে পারবো, বাট দ্যাটস এ পার্সোনাল চয়েস দ্যাট উই হ্যাভ মেড। কিন্তু যারা আম আদমি পার্টির মতন একটা তৃতীয় শক্তির বিকাশ চান, তার জন্য কাজ করতে চান, তাদের প্রতি শ্রদ্ধা আছে। বাংলাদেশে হবে কি জানি না, যারা এই স্বপ্নটা দেখছেন তাদের প্রতি শ্রদ্ধা আছে। আর কয়েকটা কথা, একটা হচ্ছে যে একজন বোন জিজ্ঞেস করেছেন যে এবার তো ভোট দিতে পারলাম না, 5 বছর অপেক্ষা করতে হবে কিনা। দেখুন, পৃথিবীর কোন দেশে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতা ছেড়ে দেয়নি তাকে বাধ্য না করা হলে। শেখ হাসিনা বাধ্য না হলে ক্ষমতা ছাড়বেন কিনা, ছাড়বেন না। এখন তাকে বাধ্য করা যাবে কিনা তার নির্ভর করছে বিএনপি, এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার ক্ষমতার উপরে, সে কতটা জনসম্পৃক্তি তৈরি করতে পারছে। বিএনপি ফোরামেতে প্রশ্ন আলোচনা হচ্ছে, এবং আরো হওয়া উচিত, যে 29শে ডিসেম্বর ঢাকা শহরে 500 লোকের একটা মিছিল কেন বেরোলো না? বিএনপি জনগণের সঙ্গে কানেকশন তৈরি করতে পারলো না কেন? এ তো ব্যর্থতা। যেই দলটি সবচেয়ে বেশি এফেক্টিভলি আত্মসমালোচনা করতে পারে সে দলটা বিকশিত হয়। লোকে তো বিএনপির শুভাকাঙ্ক্ষী বলে গাল দেয় আমাদেরকে, কাউকে কাউকে। এই শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি যে বিএনপিকে এই জিনিসটা খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে, এই জনসম্পৃক্তি তৈরি করতে হবে। না, ফরিদ ভাই একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছেন, যে কথাটা বারবার বলা হচ্ছে, এটা আমি অনেক ভেবেছি যে বিএনপি নির্বাচনে যাওয়া ঠিক ছিল কিনা। হয় কি, মার্কিন ইংরেজিতে একটা কথা বলে মানডে মর্নিং কোয়ার্টারব্যাক। আমি ফরিদ ভাইকে খোঁচা দিয়ে বলছি না, ব্যক্তি হিসেবে খুবই পছন্দ করি তাকে। আমি যেটা বলার চেষ্টা করছি যে রোববার রাতে ফুটবল খেলা হয়ে গেল, সোমবার সকালে বলটা এইভাবে প্যাস করা উচিত ছিল, এইভাবে কিক করা উচিত ছিল, এইভাবে দৌড়ানো উচিত ছিল। যে হেরে যায় খেলায় তাকে উপদেশ দেওয়ার মতো প্রচুর লোক পাওয়া যায়। আজকে যেহেতু বিএনপি এই রাউন্ডে হেরে যাচ্ছে বলে মনে হচ্ছে, বিএনপিকে অনেক উপদেশ দেওয়া হবে, এই কাজটা এইভাবে করলে এভাবে করা হবে। আসলে কি হতো আমরা জানি না। মানে রাজনীতিতে কখনো অঙ্কগুণে বলে দেওয়া যাবে না যে এই পদক্ষেপটা নিলে এই ফলটাই হতো। পলিটিক্স তো কখনো এক্সাক্ট সায়েন্স না। আমি ব্যক্তিগতভাবে আমার যেখানে পরামর্শ দেওয়ার সুযোগ ছিল, দর্শক যে প্রশ্নটা করেছিলেন, তিনি বলছেন যে নির্বাচন কমিশন তো ওই যে রেজাল্টটা দিয়েছে এরকমই একটা রেজাল্ট দিত, এটা দর্শক বলছেন। এবং রনিকে ভুল বুঝেছেন দর্শক আর কি। রনি কিন্তু বলেনি, রনির তো একটা বাগ্মিতার মধ্যে একটা ইনডিরেক্ট খোঁচা দেওয়ার ব্যাপার আছে। রনি কিন্তু বলেননি যে 40% লোক ভোট দিয়েছে, বলতে আমরা যেটা টেলিভিশন দেখলাম আর সরকার যেটা বললো এর গ্যাপটা খোঁচানোর দায়িত্ব তো সরকারের না। এখন আমরা জানি না আসলে নির্বাচনে গেলে, এটা ইতিহাসে কখনোই বলা যায় না। এটুকু বলতে পারি যে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি যে কখনো না কখনো ভুল করেনি। বিএনপি যদি এটা ভুল হয়েও থাকে তখন ধরে নেই এই ভুল থেকে কত এফেক্টিভলি ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু নির্বাচন যদি করতো বিএনপি, তাহলে ফল ডিফারেন্ট হতো কিনা এই হিসাব আমরা করতে পারবো না। তর্ক করতে পারবো, ধরে নেওয়া যাক বিএনপি ভুল করেছে, তাহলে বিএনপি একবার ভাবতে হবে। আমি ইকুয়ালি গিলটি। আমার কথা যে বিএনপি নেতৃত্বে কেউ শুনেন তেমন কথা আমি এত গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু যেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, পরামর্শ করেছে, আমি কিন্তু নির্বাচন বর্জনের পক্ষেই বলেছিলাম, খুব জোর দিয়ে বলেছিলাম। ফলে এই সিদ্ধান্তের কিছু দায় দায়িত্ব আমার কাঁধে চলে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নিজে স্বীকার করেছেন যে ভুল করেছিলেন। যাই হোক, না ভুল করেছেন জানি না, আমি বলছি যে আমরা জানি না ভুল হয়েছিল কিনা, ভুল হয়েছিল কিনা জানি না। প্রশ্নের জবাব ধরে পিয়াস করিমের কথা ধরে যে কথাটা বলতে চাচ্ছি, আমি কিন্তু বলি নাই যে এটা কোনো প্রেডিক্ট করা কিন্তু খুব মুশকিল যে বিএনপি মানে জিতেই যেত, তাদের জয়টাকে তাকে পেলে পরে তার কাছ থেকে ছিনিয়ে নিত না, এটা বলা কিন্তু আমার পক্ষে এখন সম্ভব না। আমি যেটা বলতে চেয়েছি যে এই যে গত আন্দোলনটা হয়েছে, গত 2 বছর ধরেই বলুন করেন বা তারপরে 1 বছরে বলুন, তারপরে 3 মাস যে তীব্র আন্দোলন, অবরোধ এবং আপনার ধর্মঘট একসঙ্গে, সেখানে কিন্তু আমরা একটা জিনিস আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করছে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করছে না, আপনার বাংলাদেশের শ্রমিকরা অংশগ্রহণ করছে না, আপনি বস্তির লোকরা অংশগ্রহণ করছে না। সাধারণভাবে যেই ধরনের শক্তিগুলো একটা গণ আন্দোলন তৈরি করার জন্য প্রয়োজন হয় সেটা করছে না। যারা করছে সেটা হচ্ছে যে আমরা টক শোতে বলছি, আমরা মিডিয়ার একটা অংশ বলছি যে এই দাবিটা, কিন্তু সাধারণভাবে সেই মানুষগুলো আসছে না। এখন সেটা একটা বাস্তবতা। এটাকে আপনি
আমি কিন্তু কাউকে দায়ী করছি না এটার জন্য বা করছি না, কিন্তু একটা বাস্তবতা আমরা যেটা দেখেছি যে সেই মানুষগুলো আসেনি। এখন কেন আসেনি সেটা কিন্তু রাজনৈতিক যারা এই আন্দোলনটা করেছে তারা তখন তাদের হিসাবটা করবে। আমি যে কথাটা বলতে চাইছি মতি ভাই, যে যদি ভোট হতো, বিএনপি যদি সে যেত, তাহলে পরে অংশগ্রহণ করলে সে যে আমি আমার অভিজ্ঞতা সাংবাদিক হিসাবে আমি দেখেছি, অন্য দেশেও আমি দেখেছি এবং বাংলাদেশেও দেখেছি, যেমন চিটাগাঙ্গে নির্বাচনটাই ধরুন না কেন, মেয়র মহিউদ্দিন যখন ক্ষমতায় ছিল এবং তাকে যখন তিনি যেন হেরে গেলেন, ভোটাররা যখন ভোট দেয় তার ফলাফলটা শেষ পর্যন্ত না জানা পর্যন্ত সে কিন্তু অনেক সময় ভোট কেন্দ্র ছেড়ে যায় না। এবং এটা যেহেতু একটা আপনার 300টা আসনে ভোট হতো, প্রতিটা আসনের মানে ভোটাররাই কিন্তু সেখানে এই কথাটা আমি বলেছি, তখন হয়তো ওই যে ফলটা হতো সেই ফলটাকে যদি উল্টেও দেওয়া হতো তাহলে জনগণ সেই পর্যায় থেকে যাকে সে ভোট দিয়েছে তার পক্ষে সে আসতে পারত। এটা যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন যদি সেই আস্থাটা তৈরি করতে পারত তাহলে হয়তো অন্য চিত্র হতে পারত। কারণ নির্বাচন কমিশন 5ই জানুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা বা নির্বাচন যেভাবে হয়েছে তাতে আপনি হয়তো আপনি যেটা বলছেন এটাও একটা বিতর্ক আছে, তাহলে কিন্তু এখন এই পুরোপুরি আস্থাশীল হওয়া যাচ্ছে না। এই কারণে নির্বাচন কমিশন কি করত সেটা কিন্তু এখানে আমি একটা কথা বলতে, আপনি বলছেন যে আমি নির্বাচন কমিশনের পাওয়ার্স এন্ড রেসপন্সিবিলিটিস আমি খুব ভালো করে পড়ি নাই, কিন্তু আমি ইন্ডিয়ার এক্সাম্পলটা দেখে আমার খুব ভালো লাগে। আমরা এই যে আমরা আলোচনা করছি এ ভালো হলো না খারাপ হলো, তো তারা জানে কি হয়েছে না হয়েছে। এখন কথা হলো আমাদের সামনের দিকে এগোতে হবে, দ্য কান্ট্রি শুড মুভ ফরওয়ার্ড। তো এখন যে আমাদের খুব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা উচিত এবং কনস্ট্রাকটিভ পরামর্শ দেওয়া উচিত সিভিল সোসাইটির যে হাউ টু ওভারকাম দিস প্রবলেম। এটা হলো মেন কথা, যে সামনের দিকে কি করে এগোবো। তা একটা উদাহরণ দিলাম যে একবার বিএনপি এরকম অনেকের মতো একটা করে ফেললো, তারপরে আবার কিছুদিন পর আবার করলো। তো এইরকম যে আর একটা, এবং 15 ফেব্রুয়ারি কথাটা বলছেন, হ্যাঁ 15 ফেব্রুয়ারি এইরকম একটা ইলেকশন করতে হলে কি প্রসেস হবে, সেখানে যদি ব্যাটল অফ ইগোজ ওভারকাম করে যদি সিভিল সোসাইটির রোল থাকে, তো সিভিল সোসাইটির কি হবে সেটা আলোচনা করা যেতে পারে। আরেকটি হলো যে নির্বাচন কমিশনে আস্থা ফেললেই কিন্তু সকল নির্বাচন, এই একটা নির্বাচনই তো বাংলাদেশের সব না, এরপর তো অনেক নির্বাচন হবে। বাংলাদেশ অ্যাজ লং বাংলাদেশ চিরজীবীভুক্ত বাংলাদেশ, তো নির্বাচন কমিশন থাকে। এই নির্বাচন কমিশনটাকে এর পাওয়ার যদি আপনি জানেন, কেউ যদি জানে, যদি মনে হয় যে এইখানে লিমিটেশনস আছে, অলরাইট, তাহলে আনুন, কারেকশন আনুন যে নির্বাচন কমিশনে কেন মাজা শক্ত করে কথা বলতে পারবে না। যদি আর্মিকে ডাকতে হয়, ওয়াই কান্ট দ্য নির্বাচন কমিশন সে যে আমি আর্মিকে ডেকেছি, এটা আমার বিবেচনায় এটা হয়েছে, তুমি অন্য লোক চাও, অলরাইট, অ্যাপয়েন্ট সামবডি এলস, এটা ফাইন। এইটা করতে হলে আমার মনে হয় আপনারা যদি যারা এটা নিয়ে আসেন যদি এটা পড়ে দেখেন এবং যদি এটা কনস্ট্রাকটিভ সেট অফ সাজেশন যদি করেন, ওখানে ক্ষমতা সুন্দরভাবে দেয়া আছে স্যার, এটা কোনো সমস্যা নেই, ক্ষমতা দেওয়া আছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্নটা রনি সাহেবের কাছে, উনি কি এবার নির্বাচন করতে না পেরে স্বস্তি বোধ করছেন নাকি আফসোস করছেন? আর আমার দ্বিতীয় প্রশ্নটা আমি সবার কাছে রাখতে চাই, বিশেষ করে ফরিদ সাহেবের ওই মন্তব্য থেকে, যে উনি বলছিলেন যে তরুণরা তো এবার কোনো উদ্বিগ্নতা দেখায়নি 5 জানুয়ারি নির্বাচনের পর, কিন্তু যৌথ বাহিনীর যে তাণ্ডব আমরা দেখেছি তাতে এ ধরনের রিস্ক কে নিতে যাবে? তাতে অনেক ধন্যবাদ। এটা আপনার দুইটা পার্ট, আপনার কাছে পরে আসছি, এটা দেখি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো যে 5 জানুয়ারিতে যে নির্বাচনটা হলো, আপনি কি স্বস্তি বোধ করছেন না? আমি সবগুলোর উত্তর দেব দ্রুত। 5 জানুয়ারিতে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটে এখন সরকার গঠন হয়েছে এবং এই সরকার যদি কন্টিনিউয়াস চলে এবং ভালো কিছু করে, তাহলে আমি মনে করব যে এর সমস্ত মূল পরিকল্পনা হিসেবে সমস্ত সফলতা মাননীয় প্রধানমন্ত্রীর, কারণ ওনার ব্রেন চাইল্ড হিসেবে টোটাল জিনিসগুলো সুন্দর হয়েছে। আর যদি এটা দিয়ে কোনো কলঙ্কের সৃষ্টি হয়, ব্যর্থতার সৃষ্টি হয়, যাতে দায়ভার নিতে হয়, তাহলে আমি ডক্টর পিয়াস করিমের কথায় ফিরে যাব যে একটা অথর্ব, একটা ব্যক্তিত্বহীন, একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, নির্বাচন কমিশন তার প্রথম দিকে একটা আর্ট, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন অফ অ্যান্ড ওয়ে অফ ওয়ার্কিং তারা বুঝিয়ে দিয়েছে, তারা সরকারের তল্পি বাহক, ফলে বিরোধী দল কিন্তু তাদের আস্থা স্থাপন করতে পারে না। আপনি আমাকে সোজা জিনিস বলুন, 5 জানুয়ারি নির্বাচনের উনি শিডিউল ঘোষণা করুন, যদি বলতেন যে আমি আরো 15 দিন বাড়িয়ে দিলাম, এবং উনি যদি বিরোধী দলীয় নেত্রীর সাথে নিজে গিয়ে দেখা করতেন,
কথা বলতেন, ওনার এমন কি প্রোটোকলের সমস্যা হতো, এমন কি জিনিসটা হতো। এবং আমার বিশ্বাস যে সেই ক্ষেত্রে যদি বিরোধী দল না আসতো, এবং তাহলে সমস্ত জাতির কাছে তারা কথা বলতে পারতো না। এমনকি দেখেন এরশাদ সাহেবও কিন্তু রিকোয়েস্ট করেছিলেন মাত্র 10টা দিন বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি কেন সেই কাজটি করেননি এটার কিন্তু ওনার জবাব নাই সংবিধান অনুযায়ী। এবং টোটাল জিনিসটা হলো তার অতি ভক্তি চোরের লক্ষণ। কখনো কখনো দেখবেন কোনো মানুষকে একটু বেশি আদর যত্ন সোহাগ করতে গিয়ে ওই মানুষকে মেরে ফেলা হয়। এখন নির্বাচন কমিশন এর যে লোকজন আছে তারা কাদের প্রতি প্রীতি দেখিয়েছেন, ভালোবাসা দেখেছেন আমি জানি না, তবে যদি তারা সরকারের দিকে দেখিয়ে থাকেন তাহলে সরকারের ক্ষতি করেছেন। আবার এমনও হতে পারে সরকারকে বিপদে ফেলানোর জন্য তারা বিরোধী দলের এজেন্ট হিসেবে কাজ করতে পারে, কারণ মাননীয় বিরোধী দলের নেত্রীকে আমি খুব কনফিডেন্ট দেখতেছি। আপনার কথা বলতে জানতে চাই। আমার ব্যাপারটা হলো আমি দুটো ব্যাপারে জাতির কাছে, আমি যেমন রেগুলার 2-3টা করে টকশো করেছি, আপনি রেকর্ডগুলোতে দেখবেন আমি সবসময় বলেছি আওয়ামী লীগের মতো একটা দলকে একদলীয় ভাবে নির্বাচন আয়োজন করাটা সরকারের জন্য শুভকর হবে না, বারবার কথাটা বলছি। নাম্বার 1। নাম্বার 2 হলো আমি জেলখানা থেকে বের হয়ে আসার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই বছর ইলেকশন করব না। এই জন্য আমি ইলেকশনে নমিনেশন পেপার কিনিনি এবং অংশগ্রহণ করিনি। আর এখন শুধু আফসোসের দূরের কথা, নাও আই এম কোয়াইট হ্যাপি। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে ওই জায়গায় যে নেয়নি, আমি এখন খুব ভালো অবস্থার মধ্যে আছি, এটা আমার কোনো রকম আফসোস নাই। আর লাস্টের যে কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি, যে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যতটুকু চলেছি আমি দেখেছি উনি কথা শুনেন, ওনার কথা শোনার মনোবৃত্তি আছে এবং আমাদের অনেকের কথা মতো উনি কাজ করেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা ওনার পাশে পাশে যারা আছি আমরা কেউ ওনাকে কথা বলিনি। আমি যেদিন অ্যারেস্ট হলাম তার 3 দিন আগে ওনার সঙ্গে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় কাটিয়েছি, এবং 3 দিন একটা খুব সেন্সিটিভ 10-12 জন লোক বসা, সব মন্ত্রী, আমি আরো আমার 2-3 জন বন্ধু বান্ধব সোনাখাতে বসা। আমি সেখানে বললাম যে আপা, ডক্টর ইউনূসের সাথে বিষয়টা নিষ্পত্তি করা যায় না, এই কথা আমি কিন্তু বলেছি, আমি অনিয়ারে বলছি জননীতি শেখ হাসিনাকে। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপা, ডক্টর ইউনূসের সাথে সমস্যাটা নিষ্পত্তি করা যায় না। তিনি বললেন যে কিভাবে নিষ্পত্তি করবো, দ্যাট ওয়াজ হিজ ডায়ালগ। ওনার এই কথা শেষ না হতে আশেপাশের যেগুলো ছিল পারে তো আমার উপর ঝাঁপিয়ে পড়ে, এই তুমি ডক্টর ইউনূসের সাথে তোমার যোগাযোগ কিসের, তুমি তারা চিনো কি করে, তোমার সাথে কি যোগাযোগ হয়? তা আমি বোল্ডলি বললাম হ্যাঁ যোগাযোগ হয়, খুব নিয়মিত যোগাযোগ হয়, টেলিফোনে কথা হয়, এবং ওনার অনুষ্ঠানে আমি গিয়ে প্রথম সারিতে বসি অতিথি হিসাবে। তা আপনাদের কোনো সমস্যা আছে? এই মাননীয় প্রধানমন্ত্রী বসলেন, বসে আমার কথা শুনছেন, পরিপূর্ণভাবে শোনার পর উনি ওনার রিপ্লাই দিয়েছেন। আমরা যে বলি না, এটা তো আমাদের ব্যর্থতা। উনি তো আপনার কাছে সরাসরি প্রশ্ন ছিল যে তরুণ প্রজন্ম এই যে মানে গুলির সামনে কিভাবে সে সাহসী হবে? না, আমি খুব বিনয়ের সঙ্গে প্রশ্নকর্তা যিনি বলেছেন, আমি তরুণ প্রজন্মের যেই দিকটাকে তুলে ধরতে চেয়েছি, যেটা পিয়াস করিমও সেটা ওই একই ধরনের কথা বলেছেন, যে স্বপ্ন আপনি শুরু করেছিলেন কিন্তু স্বপ্ন দিয়ে, এবং সেই তরুণ প্রজন্মের যে স্বপ্নটা, আমি যেটা ক্রমান্বয়ে দেখতে পেয়েছি, আমি যে উদাহরণটা যেটা দিয়েছি সেটা কিন্তু যে ওই তরুণ প্রজন্ম আমাদের এই দুটি বড় রাজনৈতিক দলের মানে প্রতি তাদের যে উদাসীনতা এবং উদাসীন্য যেভাবেই বলেন, যে ভাষাটা আর কি, এবং আই ডোন্ট কেয়ার, মানে এরা কি করলো, এই যে ইংরেজিতে এই কথাটা কেয়ারলেস, মানে এই যে ব্যাপারটা, এই একটা অবস্থার মধ্যে কিন্তু তারা উপনীত হয়েছে। এবং আজকে যদি এইবারে নির্বাচনে আপনার যদি নির্বাচন হতো এবং যদি ওই 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 জিনিসটা যদি বাদ দিয়ে দেওয়া হতো, নেগেটিভ ভোট, নেতিবাচক ভোট, আমি মনে করি যে তরুণ প্রজন্মের একটা বড় অংশ তারা এই নেতিবাচক ভোট দিত। এখন আরেকটা প্রশ্ন যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে যৌথ বাহিনীর ব্যাপারটা, যেটা হচ্ছে যে একজন সাংবাদিক হিসাবে, একজন সভ্য মানুষ হিসাবে, একজন আপনার যে কোনো ভাবেই হোক না কেন আইনের প্রতি আমার শ্রদ্ধার মতো একজন নাগরিক হিসাবে যৌথ বাহিনী বা আমাদের এখানে বিভিন্ন সময় যে ধরনের কাজগুলো করা হয় ক্রস ফায়ারিং এর নামে, আমি কখনো সমর্থন করি না, সমর্থন করিনি। কিন্তু এখন যে কাজটা যৌথ বাহিনী করছে সেটা হচ্ছে সুনির্দিষ্টভাবে টার্গেটেড যে ঘটনাগুলো ঘটছে, তার সঙ্গে আমি যে তরুণ প্রজন্মের স্বপ্নের কথা বলছি সেটার সঙ্গে কিন্তু ওটা এক করে দেখাটা ঠিক হবে না। অনেক ধন্যবাদ স্যার। গণতন্ত্র কি সহজে বাজিমাত করার বিষয়? না, এটা শর্ট টার্মে তাই মনে হয় যে আমি দেখিয়ে দিলাম, আমি এটা করলাম, কিন্তু লং টার্মে পিপল ইভ্যালুয়েট। আমি একটা সিম্পল জিনিস বলি, মানুষ কতখানি সচেতন। চার্চিল, আপনি জানেন যে হিস্ট্রি অফ দি ইংলিশ স্পিকিং পিপল লেগেছে, এবং আমরা 61-এ চার্চিলের দেখছি। চার্চিল গত লাস্ট ওয়ার্ল্ড ওয়ারে চার্চিল ইংল্যান্ডকে একবারে জাগিয়ে রেখেছিল ব্রেসলের মতন। সেই চার্চিল যখন ইলেকশনে দাঁড়ালো, চার্চিল হেরে গেল। কেন? লোকে বলল হি ইজ এ ওয়ার টাইম লিডার।
not a peacetime leader. Yeah. তো এই যে একটা কথা, চার্চিল এত বড় লোক, আমি অবাক হয়ে গেলাম, চার্চিল হেরে গেল। তো পিপলদের আমি বারবার একটা জিনিস বারবার বলছি, আপনি আপনার পিপলকে যদি না বিশ্বাস করেন, দুনিয়ার কোন শক্তিকে বিশ্বাস করে কোনো লাভ হবে না। ইউ মাস্ট হ্যাভ ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন ইউর পিপল। এতে আপনার লাভ হবে, শুধু ডোমেস্টিক না, ইন্টারন্যাশনাল সব ইস্যুসে বলতে পারেন তুমি পানি, গ্যাস, বিদ্যুৎ, এইটা সেইটা নানান রকম, এইটা আমার পিপল এইটা বলছে। ওয়াই ডোন্ট ইউ রেফার থিংস টু পিপল? পিপল অত বোকা না। এই জনগণকে আবার বলছি, জনগণ না ভোটের বিধানটাই তো তুলে দেওয়া হলো, এবং সেটা দুটো দল একমত হয়ে গেছে। না ভোটের তো সেটা তো গণতন্ত্রের, আপনি কি বলেন এটা? না সংগতের কারণে আমি এটা ঠিক বলি না। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই ইস্যুটাতে বিএনপিও কিন্তু বাধা দেয়নি। মানে যখন দেখেন ইভেন যে আমাদের দল পরিবর্তনের যে বিধানটা করা হলো, অর্থাৎ কিছু কিছু জায়গাতে যখন আমরা দেখা যাচ্ছে যে কোটারই স্বার্থ একে অপরের সাথে মিলে যায়, যেমন এক দল থেকে আরেক দল পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের যে বিধানটা আরপিওটা সংশোধন করা হলো, তো বিএনপি চিন্তা করলো যে আমরা ক্ষমতায় আসছি, ফলে আওয়ামী লীগের অনেক লোক আমরা ট্রেনে নিয়ে আসবো, ফলে তারা কিন্তু বাধা দেয়নি। আর এই যে বাধা দেওয়ার কথা বলছেন না, অনেক শিক্ষিত লোকই কিন্তু সংবিধানটা ভালো করে পড়ে না। তো এটা কিন্তু এই যে টনি ব্লেয়ার যাওয়ার আগে স্কুলগুলোতে, আমি ছিলাম একটা মিটিং এ, স্কুলগুলোতে বলবার চেষ্টা করছিল যে আমাদের ছাত্রদেরকে স্কুলে যখন নানা রকম গন্ডগোল হচ্ছে, যে সিভিক রেসপন্সিবিলিটিস, কেন আমাদের স্কুলে সংবিধান পড়ানো হয় না? যদি একটা সংবিধানটা যদি সবাই পড়ে, তাহলে তো একটা অ্যাওয়ারনেস আসে, সংবিধানই জানেন। বুমেরাংটা কিভাবে হয় দেখেন, এখন বিএনপির সমস্ত লোকজন পুলিশকে খুব দায়ী করছে, তারা গুলি করছে, তারা এই আমাদেরকে মাঠে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না। আপনি অবাক হয়ে যাবেন, ঢাকা শহরে কিন্তু আন্দোলন সমাবেশ কোনো কিছু করার জন্য অনুমতি দরকার ছিল না। বিএনপির আমলে কিন্তু প্রথম আইন করেছে যে তোমাকে যদি কোনো সভা করতে হয়, সমিতি করতে হয়, তাহলে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন দেখেন তারা যে আইনটা করলো, সেই আইনটা যে তাদের জন্য আজকে বুমেরাং হয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশেষ ক্ষমতায় না আওয়ামী লীগ করলো, আওয়ামী লীগই ভিকটিম হলো। হ্যাঁ ভিকটিম হলো। তো এই যে জিনিসগুলো আবার এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন খুব যে বিষয়গুলো নিয়ে খুব বেশি আনন্দ উদ্বেলিত, খুব দিন সমাগত হয়ে যাবে, যেটা তারা একসময় তাদের জন্য আফসোস করবে।